আকাশটা যেন কোনো জমাট বাঁধা রক্তের মতো থমথমে লাল হয়ে আছে। গ্রামে ঢোকার মুখেই চোখে পড়ল বিশাল এক প্রাচীন অশ্বত্থ গাছ, যার ডালে ডালে অসংখ্য লাল কাপড় আর জং ধরা লোহার শিকল ঝুলছে। ভয়ে গ্রামবাসী মানত করেছে অশুভ শক্তিকে ঠেকিয়ে রাখতে। গ্রামটা যেন এক জীবন্ত শ্মশান। জনমানবহীন রাস্তা, জানালা দরজা সব আঁটো সাঁটো করে বন্ধ। বাতাসে এক অদ্ভুত পচা মাংস আর ভিজে মাটির কটু গন্ধ। দূরে কাঁসাই নদীর ধারের বালুচর থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক নয়, বরং কোনো মানুষের আর্তনাদের মতো শব্দ ভেসে আসছে। তখনকার মতো আমি চলে গেলাম বিশ্বরূপবাবুর বাড়িতে অতিথি হিসেবে। পরের দিনে এলো মেদিনীপুরের বুকে সেই অভিশপ্ত রটন্তী চতুর্দশীর রাত। আকাশে চাঁদ নেই, মেঘের আস্তরণে ঢাকা পড়ে গেছে নক্ষত্রেরা। পদ্মাবতী শ্মশানে বাতাসের শব্দ নেই, শুধু এক গা ছমছমে নিস্তব্ধতা। দূরে কাঁসাই নদীর জল আজ সত্যি থমকে গেছে, যেন কোনো এক অশুভ মায়ায় বয়ে চলার শক্তি হারিয়েছে সে। শ্মশানের এক কোণে ধিক ধিক জ্বলছে একটা চিতা, যার শিখা অন্ধকারকে আরো বীভৎস করে তুলেছে। নতুন মূর্তি গড়ার সেই আধো অন্ধকার দাওয়ায় আমি আর বিশ্বরূপবাবু সন্তর্পণে এসে দাঁড়ালাম। ছাতাটা গুটিয়ে সবে ঠাকুরমশাইয়ের বাড়ির পুরনো আমলের চওড়া আঙিনায় প্রবেশ করেছি। ঠিক সেই মুহূর্তে দেখলাম চারি প্রদীপ হাতে ঘর থেকে বেরিয়ে আসছে। সন্ধ্যার আবছা অন্ধকারে প্রদীপের শিখায় তার মুখটা উজ্জ্বল দেখাচ্ছিল। কিশোরী মৃদু হেসে বলল, চারি, আমি আর বিভূতি কাকাবাবু এসেছি। ঠাকুরমশাই বাড়িতে আছেন তো? হ্যাঁ কাকাবাবু, বাবা ঘরেই আছেন। সবে সন্ধ্যানিক শেষ করে উঠলেন। আপনারা ভেতরে যান, উনি আপনাদের জন্যই অপেক্ষা করছেন। চলো বিভূতি, কালক্ষেপ করে লাভ নেই। ওনার কাছে বসে গল্পের আসরটা জমানোর সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। আমরা ঠাকুরমশাইয়ের ঘরে প্রবেশ করতেই তক্তপোষের পাশের কুলুঙ্গিতে রাখা এক অপূর্ব সুন্দর ছোট মাপের বিগ্রহের দিকে চোখ আটকে গেল। কিশোরী মুগ্ধ হয়ে বিগ্রহটির সামনে গিয়ে দাঁড়ালো। বিস্ময় ভরা চোখে সে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, এমন মাটির তৈরি বিগ্রহটি কবে কিনলেন? আহা, কি খাসা গরম! এমন জীবন্ত মূর্তি সচরাচর দেখা যায় না। ঠাকুরমশাই স্মিত হেসে তামাকের ধোঁয়া ছেড়ে বললেন, মূর্তিটি আমি কিনিনি কিশোরী। বীরভূমের বক্রেশ্বর সংলগ্ন লোহাপুর গ্রামের এক মক্কেল আছে আমার, নাম গদাধর। বংশ পরম্পরায় ওরা মৃৎশিল্পী, মাটির কাজই ওদের ধ্যান জ্ঞান। সম্প্রতি ও এক অদ্ভুত বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়েছিল। প্রতি রাতে ওর কারখানায় মূর্তি গড়তে গিয়ে ও দেখছিল অর্ধেক তৈরি করা মূর্তির বুকটা কে বা কারা যেন মাঝখান থেকে চিরে দিচ্ছে। শুধু তাই নয়, ওর নিজের হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছিল, যেন অদৃশ্য কেউ ওর হাত চেপে ধরছে, যাতে ও কাজ শেষ না করতে পারে। ওকে বিশেষ এক অগ্নিশুদ্ধি কবচ দিয়ে সেই অশুভ ছায়া কাটানোর উপায় বলে দিলাম। সেই মরণ ফাঁড়া কাটতেই ও আজ সকালে অত্যন্ত খুশি হয়ে বক্রেশ্বরের সেই জাগ্রত ললাট কালির আদলে গড়া মাটির এই দুর্লভ প্রতিকৃতিটি আমাকে উপহার দিয়ে গেছে। ঠাকুরমশাই, সত্যি বলছি, এই শিল্পীদের হাতের জাদুই আলাদা। মাটির ছাঁচে এমন উগ্র অথচ শান্তরূপ ফুটিয়ে তোলার যে নিপুণতা, তা ঈশ্বর প্রদত্ত। দেবীর গলার হাড়ের মালা থেকে শুরু করে পায়ের নিচে শায়িত মহাদেবের জটা, প্রতিটা ভাঁজ যেন কথা বলছে। আমরা সাধারণ মানুষ এই সুন্দর সৃষ্টির মহিমা রূপ দেখেই মুগ্ধ হই, কিন্তু এই মূর্তির নেপথ্যে থাকা মানুষগুলোর হাড় ভাঙা খাটুনি আর শিল্পী কারিগর সম্পর্কে আমরা ভ্রূণাক্ষরেও কিছু জানতে পারি না।
ঠাকুরমশাই হাত বাড়িয়ে সিগারেটটি নিলেন বটে, কিন্তু ওনার চোখের চাউনি সেই ললাট কালীর বিগ্রহের ওপর স্থির হয়ে রইল। উনি যেন কিছু বলতে গিয়েও থমকে গেলেন। তারপর সমস্ত দ্বিধা কাঁধ থেকে ঝেড়ে ফেলার ভঙ্গিতে সিগারেটটি ধরিয়ে 2-1 টান দিলেন। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বলতে শুরু করলেন, আজকে অনেক দিন বাদে একটা পুরনো ঘটনার কথা আমার মনে পড়ছে। আসলে আজ থেকে ঠিক কত বছর আগে কে জানে, ওই মূর্তির ওপর ভিত্তি করেই আমার সব সমস্যার শুরু হয়েছিল। তখন আমার ভরা জোয়ান বয়স। মটলেনে থাকলেও আমার উড়ু উড়ু মন আমাকে 2 দণ্ডের জন্য ঘরে থিতু হতে দিত না। দিনটা ছিল এক বৈশাখের সন্ধ্যা। আমি বাজার থেকে পান, সুপারি আর তামাক কিনে বাড়ি ফিরছি। ঠিক সেই সময় দরজার বাইরে একজোড়া ধুলো মাখা তালি মারা জুতো দেখতে পেয়ে আমি অবাক হয়ে গেলাম। ভিতরে উঁকি দিতেই আরও অবাক হলাম। দেখলাম সেখানে একজন মক্কেল বসে আছেন, অত্যন্ত চিন্তিত তার ভঙ্গি। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কাকে চাইছেন? লোকটি নিজের খেয়ালে এতটাই মগ্ন ছিলেন যে প্রথমে আমার উপস্থিতি টেরই পাননি। আমাকে দেখে আমার পরিচয় সম্বন্ধে কিছুটা আঁচ করেই তিনি তড়িঘড়ি উঠে প্রণাম করলেন। যদিও তাঁর বয়স আমার চেয়ে অনেকটাই বেশি ছিল, তবুও সৌজন্যের খাতিরে আর আমি তান্ত্রিক ব্রাহ্মণ হওয়ার কারণে তিনি ভক্তিভরে প্রণামটা করলেন। তারপর কাতর স্বরে বললেন, ঠাকুরমশাই, আগে আমি হলাম গিয়ে বিশ্বরূপ, মেদিনীপুরের এক হতভাগ্য মৃৎশিল্পী। আমি মেদিনীপুরের মহাতাবপুর থেকে আসছি। বংশ পরম্পরায় আমরা মৃৎশিল্পী। আমাদের পরিবারের উপর এক অদ্ভুত দায়িত্ব অর্পিত আছে যুগ যুগ ধরে। মেদিনীপুরের সেই প্রাচীন পদ্মাবতী শ্মশানকালীর মূর্তি গড়ার অধিকার শুধু আমাদেরই। কিন্তু এবার বোধহয় সব শেষ হয়ে যাবে ঠাকুরমশাই। শান্ত হন বিশ্বরূপবাবু। মেদিনীপুরের পদ্মাবতী শ্মশানকালীর মহিমা আমি জানি, কিন্তু একজন জাত শিল্পীর গলায় এমন হাহাকার কেন? সামনেই তো রটন্তী চতুর্দশী। আপনাদের তো এখন নাওয়া খাওয়ার সময় থাকার কথা নয়। নবকলেবরের কাজ শুরু করেননি? শুরু করছিলাম ঠাকুরমশাই। নিয়ম মেনে পুরনো মূর্তি বিসর্জনের আগেই যখন তার ভেতর থেকে সেই পবিত্র আধারটি বের করা হলো, যেটি ছাড়া মূর্তি কেবলই মাটি, ঠিক তখনই অঘটনটা ঘটল। আপনি তো জানেন না ঠাকুরমশাই, ওই মূর্তির হৃৎপিণ্ড হলো একটি রূপোর কৌটায় রাখা এক ব্রাহ্মণ কন্যার অস্থি। প্রজন্মের পর প্রজন্ম আমাদের পূর্বপুরুষরা দেখে এসছেন। 12 বছর অন্তর যখন ওই অস্থি বের করা হয়, সেগুলো থাকে ধবধবে সাদা, যেন এইমাত্র গঙ্গা জলে ধুয়ে রাখা হয়েছে। এবার কি তার ব্যতিক্রম হয়েছে? ব্যতিক্রম বললে খুব কম বলা হবে ঠাকুরমশাই। কৌটোটা খুলতেই আমার হাত কেঁপে উঠল। সে হাড়গুলো আর সাদা নেই, সেগুলো কুচকুচে কালো হয়ে গেছে, যেন কোনো অতল অন্ধকারের কালিমায় কেউ সেগুলোকে ডুবিয়ে রেখেছে। আর যেই আমি ওই অস্থি স্পর্শ করতে গেলাম, কি হলো তখন? আমার কানের খুব কাছে খুব কাছে এক তরুণী মেয়ের গুমড়ে মরা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। বুক ফাটা সেই কান্না। মনে হলো কেউ আমার হাতে তীব্রভাবে চেপে ধরছে। শ্মশানের বাতাস হঠাৎ ভারী হইয়া উঠল, আর কাঁসাই নদীর জল আচমকা টকটকে লাল হইয়া গেল। আমার হাত অবশ হইয়া আসছে ঠাকুরমশাই। আমি আর মূর্তিতে হাত দিতে পারছি না।
হাত দিলেই মনে হচ্ছে ওই কালো হাড়গুলোর থেকে বিষ ছড়িয়ে পড়ছে আমার রক্তে। বিশ্বরূপবাবু, আপনি যেটাকে মহোৎসব মনে করছেন তার রহস্য লুকিয়ে আছে এক বীভৎস পাপে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১৭০০ শতকের মাঝামাঝি মেদিনীপুরের কংসাবতী তীরের জঙ্গলে এক তান্ত্রিকের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার নাম ভৈরবানন্দ। ভৈরবানন্দ? বাবা, আমাদের গ্রামের অসিতপুর বুড়োরা আজ ওই নাম শুনলে কপালে হাত ঠেকিয়ে ইষ্টদেবকে স্মরণ করে ঠাকুরমশাই। কিন্তু তার সাথে আমাদের মাটির মূর্তির কি সম্পর্ক? সম্পর্কটা ওই হাড়ের, বিশ্বরূপবাবু। ভৈরবানন্দ সাধারণ তান্ত্রিক ছিলেন না, তিনি ছিলেন বামাচারী শিরোমণি। অমরত্ব পাওয়ার নেশায় তিনি হিতাহিত জ্ঞান হারিয়েছিলেন। সিদ্ধি লাভের জন্য তাঁর প্রয়োজন ছিল এক সুধাত্মা কুমারী ব্রাহ্মণ কন্যার অস্থি, যাকে তন্ত্রের ভাষায় বলা হয় নক্ষত্র অস্থি। কথিত আছে তিনি নিজের লালসা মেটাতে গ্রামেরই এক নিরপরাধ মেয়েকে অপহরণ করে রটন্তী চতুর্দশীর রাতে বলি দেন, আর সেই মেয়ের শরীরের হাড় দিয়ে তৈরি করেন এক পিশাচ কাঠামো। পিশাচ কাঠামো? ওরে বাবা, তার মানে আমরা বছরের পর বছর ধরে ওই... হ্যাঁ বিশ্বরূপবাবু, ভৈরবানন্দ ভেবেছিলেন ওই হাড়ের খাঁচায় নিজের প্রাণ সঞ্চার করে অমর হবেন, কিন্তু প্রকৃতির বিচার অন্যরকম ছিল। সিদ্ধিপূর্ণ হওয়ার আগেই এক অলৌকিক অগ্নিদাহে ভৈরবানন্দের মৃত্যু হয়, কিন্তু সেই মৃত মেয়ের অতৃপ্ত আত্মা ওই হাড়ের ভিতর এমনভাবে আটকে যায় যে সে মুক্তি পায় না। পরে এক সিদ্ধ পুরুষ ওই পিশাচ কাঠামোকে শান্ত করার জন্য বিধান দেন, একে দেবী রূপ দিয়ে মাটির আবরণে ঢেকে রাখতে হবে 12 বছর অন্তর। ওই যে আপনারা নব কলেবর করেন, ওটা কোনো আনন্দোৎসব নয়, ওটা হলো সেই ভয়ঙ্কর অতৃপ্ত আত্মাকে নতুন মাটির খাঁচায় পুনরায় বন্দী করার একটা তান্ত্রিক প্রক্রিয়া। বলছেন কি ঠাকুরমশাই? তার মানে আমরা এতদিন ধইরা ওই মেয়েটাকে মুক্তি না দিয়ে বরাবর খাঁচাবন্দি করে আসছি? হ্যাঁ, ও মুক্ত হওয়া মানেই মেদিনীপুরের বুকে প্রলয় নেমে আসা। কিন্তু এখন সমস্যা অন্য জায়গায়। হাড়গুলো কালো হওয়ার একটাই মানে, কেউ ভৈরবানন্দের সেই অসমাপ্ত সাধনা আবার শুরু করেছে। কেউ ওই হাড়ের ওপর এমন কোনো বামাচারী ক্রিয়া করেছে যার ফলে দেবীর কবচ আলগা হয়ে গেছে। হাড়গুলো এখন আর পবিত্র নেই, সেগুলো এখন অশুভ শক্তির আধার হয়ে উঠেছে। আর ওই যে আপনি তরুণী মেয়ের কান্নার আওয়াজ শুনলেন, ওটা সংকেত বিশ্বরূপবাবু। বন্দি পাখি এবার খাঁচা ভাঙার জন্য ডানা ঝাপটাচ্ছে। আমি কি করবো ঠাকুরমশাই? আমার হাত যে পাথর হয়ে গেছে। রটন্তী চতুর্দশী তো দোরগোড়ায়। হাড়গুলো যদি এই অবস্থায় মূর্তির বুকে স্থাপন করি, তবে মা কি আমাদের ক্ষমা করবেন? ক্ষমা বা শাস্তি দেওয়ার সময় অতিক্রান্ত, এখন লড়াইয়ের সময়। ওই হাড়গুলোকে আবার শুদ্ধ করতে হবে, আর তার জন্য আমাকে মেদিনীপুরে যেতেই হবে। যে আধার হাড়গুলোকে কালো করেছে তাকে মন্ত্রের তেজে পুড়িয়ে ছাই না করলে মহতাবপুর শ্মশানে এবার আর পুজো হবে না, হবে শ্মশান নৃত্য। ঠাকুরমশাই, আপনি মেদিনীপুর যাওয়ার কথা বলছেন বটে, কিন্তু পরিস্থিতি যে হাতের বাইরে চলে গেছে। মহতাবপুরের সেই প্রাচীন মন্দিরের গর্ভগৃহের নিচে যেখানে পিশাচ কাঠামো রাখা হয়েছে, সেখানে এখনো কেউ পা রাখার সাহস পাচ্ছে না। কাল রাতে আমি নিজে দেখছি কেউ একজন অতি গোপনে মন্দিরের পেছনে সেই পোড়া জমিতে বামাচারী ক্রিয়া সম্পন্ন করছে। সরানো ছিটানো লাল সিঁদুর, আতপোড়া হাড় আর উল্টানো মরার খুলি, সব দেখা বোঝা যাচ্ছে কেউ জেনে শুনে হাড়গুলোর পবিত্রতা নষ্ট করছে। এখন সেই অতৃপ্ত আত্মার শ্মশান কালীর মূর্তির শাসন মানছে না। বামাচারী ক্রিয়া, তার মানে কেউ ভৈরবানন্দের সেই অসমাপ্ত পাণ্ডুলিপি খুঁজে পেয়েছে।
সে কি জানে না আগুনের সঙ্গে সে খেলছে? আত্মা যখন মূর্তির শাসন অস্বীকার করে তখন সেই পাথর বা মাটির কাঠামো কেবল জড় বস্তু হয়ে যায় না, ওটা একটা নরকের দরজা হয়ে দাঁড়ায়। ঠিক তাই ঠাকুর মশাই, মহতাপুরে আকাশ বাতাস এখন ভারী হয়ে আছে এক অদ্ভুত গন্ধে। মাঝরাতে যখন চারদিকে নিঝুম হয়ে যায় তখন শ্মশানের দিক থেকে ঝমঝম নুপুরের আওয়াজ ভেসে আসে। মনে হয় কেউ যেন অদৃশ্য পায়ে নাচতে নাচতে লোকালয়ের দিকে এগিয়ে আসছে। শুধু তাই নয়, শ্মশানের কোল ঘেঁষে বয়ে যাওয়া কাঁসাই নদীর জল কাল রাতে আচমকা কুচকুচে কালো থেকে টকটকে লাল হয়ে উঠল। গ্রামবাসীরা বলছে ওটা জল নয়, ওটা সেই বন্দি আত্মার তৃষ্ণা। নুপুরের ধ্বনি আর নদীর রক্তবর্ণ হওয়া এগুলো সাধারণ কোনো অলৌকিক ঘটনা নয় বিশ্বরূপবাবু। এগুলো হলো ছায়া মূর্তির বহিঃপ্রকাশ। ওই পিশাচ কাঠামো এখন নিজের হৃত অস্তিত্ব ফিরে পাওয়ার জন্য ছটফট করছে। দেবীর কবচ আলগা হতেই সে এখন মাটির আবরণ ভেদ করে বাইরে আসার পথ খুঁজছে। বিশ্বরূপবাবু, প্রস্তুত হন। যে আধার মহতাবপুরকে গ্রাস করতে চাইছে তাকে রুখতে হলে আমাদের কালকেই মেদিনীপুর যাত্রা করতে হবে। বেশ ঠাকুরমশাই, আমি প্রস্তুত। গ্রীষ্মের শেষ বেলা মেদিনীপুরের রুক্ষ লাল মাটির পথ ধরে যখন আমি আর বিশ্বরূপবাবু মহতাবপুরের সীমানায় পা রাখলাম তখন সূর্য পাটে বসেছে। কিন্তু এই সূর্যাস্ত স্বাভাবিক নয়। আকাশটা যেন কোনো জমাট বাঁধা রক্তের মতো থমথমে লাল হয়ে আছে। গ্রামে ঢোকার মুখেই চোখে পড়ল বিশাল এক প্রাচীন অশ্বত্থ গাছ, যার ডালে ডালে অসংখ্য লাল কাপড় আর জং ধরা লোহার শিকল ঝুলছে। ভয়ে গ্রামবাসী মানত করেছে অশুভ শক্তিকে ঠেকিয়ে রাখতে। গ্রামটা যেন এক জীবন্ত শ্মশান। জনমানবহীন রাস্তা, জানালা দরজা সব আঁটো সাঁটো করে বন্ধ। বাতাসে এক অদ্ভুত পচা মাংস আর ভিজে মাটির কটু গন্ধ। দূরে কাঁসাই নদীর ধারের বালুচর থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক নয়, বরং কোনো মানুষের আর্তনাদের মতো শব্দ ভেসে আসছে। বিশ্বরূপবাবুর পৈতৃক চণ্ডী মণ্ডপে যখন আমরা পৌঁছলাম তখন চারপাশ নিঝুম। সেখানে জড়ো হয়েছে গ্রামের কয়েকজন মুরব্বী আর বিশ্বরূপবাবুর পরিবারের লোকজন। তাদের চোখে মুখে কালশিটে পড়া আতঙ্ক। বিশ্বরূপবাবুর বৃদ্ধ কাকা হরেনবাবু কাঁপতে কাঁপতে আমাকে এক ঘটি জল এগিয়ে দিলেন। তার হাত থরথর করে কাঁপছে। হরেনবাবু, গ্রামটা তো দেখছি তান্ত্রিকের কবলে নয়, বরং সাক্ষাৎ নরকের কবলে পড়েছে। আজ সারাদিন কি কি ঘটেছে এখানে? ঠাকুরমশাই, আপনি আসার সাহস দেখিয়েছেন, এটাই বড় কথা। কাল রাত থেকে গ্রামের কেউ পুকুর ঘাটে যাচ্ছে না। কাল দুপুরে ওপাড়ার কালু মজুমদার তার ছাগল জোড়াকে খুঁজতে নদীর ধারের শ্মশানে গিয়েছিল। ফিরে আসার পর থেকে লোকটা পাথর হয়ে গেছে। মুখ দিয়ে শুধু গ্যাঁজলা উঠছে আর বীর করে বলছে। কালু কি কিছু দেখেছে, কোনো অবয়ব? বিশ্বরূপের খুড়তো ভাই সুমন মাঝপথে কথা কেড়ে নিয়ে বলল, আমি দেখেছি ঠাকুরমশাই, কাল রাত 2টো নাগাদ মন্দিরের দিক থেকে একটা বিকট খিলখিল হাসির শব্দ শুনলাম। বাইরে বেরিয়ে দেখলাম মন্দিরের গর্ভগৃহের চূড়ায় একটা ছায়া বসে আছে, মানুষের মতো দেখতে, কিন্তু হাত পাগুলো অস্বাভাবিক লম্বা, আর তার গায়ে কোনো চামড়া নেই, শুধু দগদগে মাংসের উপর মাটির পোলে লেগে আছে। ওটা যখন নদীর দিকে লাফ দিল তখন মাটি কেঁপে উঠেছিল। বুঝলাম। হরেনবাবু, গ্রামে কি কোনো নতুন মানুষ এসেছে ইদানিং? হ্যাঁ, ওই দিন সাতেক আগে এক জটাধারী কাপালিক শ্মশানের এক কোণে আস্তানা গেড়েছে। কাউকে কাছে ঘেঁষতে দেয় না। সারা রাত সেখানে আগুন জ্বলে আর ওই অদ্ভুত ভাষায় মন্ত্রধ্বনি শোনা যায়।
আজ সকালে গ্রামের শিউলি গাছগুলো সব মরে একদম কালো হয়ে গেছে। এমনকি মন্দিরের ভেতরের ওই কোষ্ঠী পাথরের গণেশ মূর্তিতেও ফাটল ধরেছে। আগুন? তার মানে সে কাল ভৈরব চক্র সাজিয়েছে। ওই কাপালিকি ভৈরবানন্দের অসমাপ্ত কাজ শেষ করতে চাইছে। সে জানে না ওই অতৃপ্ত আত্মা মুক্ত হলে সে নিজেও বাঁচবে না। বিশ্বরূপবাবু, আজ রাতটাই সবচেয়ে কঠিন। রটন্তী চতুর্দশীর আগের এই নিশি হল মহাযামিনী। ঠাকুরমশাই, আর একটা কথা, গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলো আজ বিকেল থেকে এক নাগাড়ে কেঁদে চলেছে। তারা নাকি দেখতে পাচ্ছে ঘরের কোণে কোণে কালো ছায়া দাঁড়িয়ে আছে। আর কাঁসাই নদীর জল আজ একদম স্থির হয়ে গেছে, কোনো স্রোত নেই, যেন জলটাও কোনো কিছুর ভয়ে জমে বরফ হয়ে গেছে। নিশ্চিন্তে থাকো, আমি যখন এখানে চলে এসেছি তখন এর শেষ দেখে ছাড়ব। তখনকার মতো আমি চলে গেলাম বিশ্বরূপবাবুর বাড়িতে অতিথি হিসেবে। পরের দিনে এলো মেদিনীপুরের বুকে সেই অভিশপ্ত রটন্তী চতুর্দশীর রাত। আকাশে চাঁদ নেই, মেঘের আস্তরণে ঢাকা পড়ে গেছে নক্ষত্রেরা। পদ্মাবতী শ্মশানে বাতাসের শব্দ নেই, শুধু এক গা ছমছমে নিস্তব্ধতা। দূরে কাঁসাই নদীর জল আজ সত্যি থমকে গেছে, যেন কোনো এক অশুভ মায়ায় বয়ে চলার শক্তি হারিয়েছে সে। শ্মশানের এক কোণে ধিক ধিক জ্বলছে একটা চিতা, যার শিখা অন্ধকারকে আরো বীভৎস করে তুলেছে। নতুন মূর্তি গড়ার সেই আধো অন্ধকার দাওয়ায় আমি আর বিশ্বরূপবাবু সন্তর্পণে এসে দাঁড়ালাম। সামনেই সেই মাটির প্রলেপ দেওয়া হাড়ের খাঁচা পিশাচ কাঠামো, আর তার ঠিক সামনেই পিঠ দিয়ে বসে আছে এক জটাধারী কঙ্কালসার তান্ত্রিক। তার সামনে সাজানো নরকপাল, মানুষের কাঁচা রক্ত আর হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি এক অদ্ভুত মণ্ডলাকৃতি কাল ভৈরব চক্র। এসেছো তারানাথ, জানতাম আসবে, কিন্তু অনেক দেরি করে ফেললে। ভৈরবানন্দ যা পারেননি, আজ এই বামাচারী কাপালিক তা পূর্ণ করবে। এই হাড়ের খাঁচায় আজ প্রাণ প্রতিষ্ঠা হবে, আর তার দাস হয়ে আমি লাভ করব অমরত্ব। অমরত্ব নয় কাপালিক, তুমি নরকের দ্বার উন্মোচন করেছ। যে আগুন তুমি জ্বালিয়েছ তাতে তুমি নিজেই ভস্ম হবে। প্রকৃতির নিয়মে যা বন্দী, তাকে মুক্ত করার অধিকার কোনো মানুষের নেই। অধিকার? ক্ষমতার সামনেও সব তুচ্ছ শব্দ। দেখো তবে আমার সিদ্ধি। তান্ত্রিক দ্রুত গতিতে মন্ত্রোচ্চারণ শুরু করলো। ওম ক্রিং ক্রিং পিশাচিনী কঙ্কাল মালিনী আগচ্ছ আগচ্ছ। ঠাকুরমশাই, দেখুন, মূর্তির ভেতর থেকে কেমন কেমন ধোঁয়া বেরোচ্ছে। মূর্তির কাঠামোটা কাঁপছে। বিশ্বরূপবাবু, আমার পিছনে সরুন, ভয় পাবেন না। কাপালিক, তোমার এই আসরিক মায়াজাল আমি ছিন্ন করবই। ওম নমঃ চণ্ডিকায় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। থামাও তোমার ওই বৈদিক মন্ত্র। আমার কাল ভৈরব চক্রের সামনে সব খড়কুটোর মতো উড়ে যাবে। আর এর ভেতর লুকিয়ে থাকা হে অতৃপ্ত আত্মা, ওঠো, এই মাটির খাঁচা ভেঙে বেরিয়ে এসো। তোমার তৃষ্ণা মেটাতে আমি আজ নর রক্ত দেব। অসম্ভব! যতক্ষণ আমি বেঁচে আছি, এই অশুভ শক্তি এই শ্মশান অতিক্রম করবে না। ওং হ্রিং ফট। কাপালিক, তোর আসন টলমল করছে, দেখ। হঠাৎ শ্মশানের চারদিক কেঁপে উঠল। সেই মাটির কাঠামোর বুক থেকে এক দীর্ঘশ্বাস ভেসে এলো। হঠাৎ ধিকি ধিকি জ্বলতে থাকা চিতাগুলো দপ করে জ্বলে উঠল। আগুনের শিখাগুলো যেন সাপের মতো ফনা তুলে তান্ত্রিককে ঘিরে ধরল। ও ওই দেখুন, কে আসছে নদীর দিক থেকে। অন্ধকার চিরে দেখা গেল সেই রহস্যময় তরুণী।
কিন্তু আজ তার পরনে সাদা শাড়ি, তার সর্বাঙ্গে লেপ্টে আছে শ্মশানের ছাই। চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর মাথার চুলগুলো কালনাগিনীর মতো বাতাসে উড়ছে। তার নুপুরের আওয়াজ এখন আর ছান্দিক নয়, তা যেন ধ্বংসের ডঙ্কা। কে আমাকে জাগিয়েছে? কে আমার মুক্তির বদলে আমাকে দাসে পরিণত করতে চায়? আমি তোমাকে মুক্তি দেব, বদলে তুমি আমাকে দেবে তোমার ওই অলৌকিক ক্ষমতা। মুক্তি? 12 বছর অন্তর তোমরা আমাকে এই মাটির কারাগারে বন্দি করো। আজ সেই কারা প্রাচীর আমি চূর্ণ করব, কিন্তু তোমার হাতের পুতুল হতে নয় কাপালিক, তোমার রক্ত দিয়ে আমার 100 বছরের তৃষ্ণা মেটাতে। না, তুই যেতে পারবি না। আমার মন্ত্রের শৃঙ্খল তোকে মানতেই হবে। এই হাড়ের খাঁচায় আমি তোকে চিরস্থায়ী করব। ওম হ্রিং রক্ত চামুণ্ডে ফট। মন্ত্রের প্রভাবে তরুণী যন্ত্রণায় কুকড়ে যেতে লাগলো, আর সেই দগদগে মাংসের ভিতর থেকে অদ্ভুত এক হলুদ রঙের আলো বেরোচ্ছে। ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। এই আগুনের যন্ত্রণা আমি আর সইতে পারছি না। তারা না, রক্ষা করো। বিশ্বরূপ বাবু, ভালো করে দেখুন, মেয়েটি প্রতিহিংসা নয়, আসলে মুক্তি চাইছে। এই পাষণ্ড কাপালিক তাকে জোর করে অশুভ কাজে ব্যবহার করার জন্য তান্ত্রিক মায়ার জালে পিষছে। যদি এখন একে শুদ্ধ না করা যায়, তবে এই আত্মা চিরকালের জন্য প্রেতিনী হয়ে এই তল্লাটে ঘুরে বেড়াবে। আমি কি করবো ঠাকুর মশাই? এই আগুনের গন্ডি টপকে যে হাড়গুলো শোয়ার ক্ষমতা আমার নেই। সাহস সঞ্চয় করুন বিশ্বরূপ বাবু। বংশ পরম্পরায় আপনারা এই দেবীর সেবা করেছেন, আজ আপনার হাতের ছোঁয়াই হবে তার রক্ষা কবচ। আমি পথ করে দিচ্ছি। কাপালিক, তোর পৈশাচিক শক্তির দিন শেষ। ওম অপসর্পন্তু যে ভূতা ভূমি সংস্থিতা। মা গঙ্গার ধারার মহাকালের তেজে তোর অপবিত্র চক্র আমি ভস্ম করলাম। আমি অঞ্জলি ভর্তি করে 2 হাত ভর্তি চিতার ছাই তুলে নিয়ে কাল ভৈরব চক্রের উপর ছিটিয়ে দিলাম। ছাইয়ের স্পর্শ হতেই আগুনের কুণ্ডলি থেকে একটা লাল ধোঁয়া উঠল এবং কাপালিকের চারপাশের মন্ত্রপুত ঘেরাটোপটা ভেঙে খান খান হয়ে গেল। উফ! আর সিদ্ধি আর সাধনা সব মাটি করে দিলে তারানাথ। তোকে আমি অভিশাপ দিচ্ছি। চুপ কর পাপিষ্ঠ। বিশ্বরূপ বাবু, আর দেরি নয়। ওই যে কালো হাড়গুলো কাপালিকের পায়ের কাছে পড়ে আছে, ওগুলো তুলে নিন। এই নিন আমার রক্ষা কবচ, এটা হাতে জড়িয়ে ধরুন। কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শও করতে পারবে না। মা, আমাকে ক্ষমা করো মা। আর তোমার কষ্ট আমি লাঘব করবই মা। বিশ্বরূপ বাবু যেই না আমার দেওয়া কবচটা হাতে নিয়ে হাড়গুলো স্পর্শ করলেন, অমনি কালো কুচকুচে হাড়গুলোর সেই কৃষ্ণবর্ণ মিলিয়ে গিয়ে তা শুভ্র শঙ্খের মতো ধবধবে সাদা হয়ে উঠল। অশুভ বামাচারী ক্রিয়ার সমস্ত বিষ শুষে নিল আমার কবচ। তাড়াতাড়ি বিশ্বরূপ বাবু, ওই মাটির মূর্তির বুকের মাঝখানে ঠিক যেখানে হৃৎপিণ্ড থাকে সেখানে হাড়গুলো স্থাপন করুন। দেবীর প্রাণ প্রতিষ্ঠার সময় হয়ে এসেছে, কিন্তু এবার তা হবে শুদ্ধ সাত্ত্বিক মতে। জয় মা শ্মশানকালী, রক্ষা করো মা, রক্ষা করো। হঠাৎ সেই রহস্যময় তরুণী যে এতক্ষণ যন্ত্রণায় ছটফট করছিল, তার অবয়বটা শান্ত হয়ে গেল। তার চোখের সেই রক্তবর্ণ আগুন নিভে গিয়ে সেখানে ফুটে উঠল এক অদ্ভুত স্বর্গীয় করুণা। সে আমার দিকে তাকিয়ে একবার হাত জোর করল, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর ধীরে ধীরে তার ছায়া মূর্তিটা মূর্তির ভিতরে বিলীন হয়ে গেল। শান্তি, অবশেষে শান্তি।
কাপালিক ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছে। তার শরীরটা যেন নিমেষেই কয়েক বছরের পুরনো কঙ্কালের মতো শুকিয়ে গেছে। অশুভ শক্তি যখন ফিরে যায় তখন তার বাহককেও সে ধ্বংস করে দিয়ে যায়। প্রকৃতির এই চরম বিচার আজ পদ্মাবতী শ্মশান চাক্ষুষ করল। সব কি মিটে গেল ঠাকুর মশাই? হ্যাঁ, চারদিক কেমন শান্ত লাগছে। হ্যাঁ বিশ্বরূপ বাবু, রটন্তী চতুর্দশীর অভিশপ্ত রাত অতিক্রান্ত। হাড়গুলো এখন শুদ্ধ। মাটির আবরণে আত্মা এখন শান্ত হয়ে বিগ্রহে অধিষ্ঠান করছেন। আজ থেকে মেদিনীপুরের মানুষ আর নূপুরের শব্দে ভয় পাবে না, বরং দেবীর আশীর্বাদ পাবে। এবার উঠুন, সূর্যোদয় হয়েছে। অন্ধকারের শক্তি এখন পরাজিত। মাটির প্রলেপটা এবার শেষ করুন। মূর্তির বুকটা উন্মুক্ত রাখা শাস্ত্রসম্মত নয়। ঠাকুর মশাই, একটা কথা মাথায় ঘুরছে। ওই মেয়েটি, সে তো মুক্তি চেয়েছিল। আমরা কি তবে তার উপর চিরকাল ধরে অবিচারী করে আসছি? মাটির এই খাসায় তাকে বন্দি করে রাখা কি কোনো ধর্মের মধ্যে পড়ে? বিশ্বরূপ বাবু, 12 বছর অন্তর আপনারা যা করেছেন তা এক প্রকার অবিচারী বটে। ওই অতৃপ্ত আত্মার কাছে এই পৃথিবীটা একটা কারাগার। কিন্তু মনে রাখবেন, প্রকৃতির নিয়ম বড় কঠোর। সব সময় মানুষের ইচ্ছে আর আত্মার মুক্তি এক পথে চলে না। জগতের মঙ্গলের জন্য কিছু কিছু আত্মাকে নিজের ইচ্ছে বিসর্জন দিয়ে দেবীর চরণে বন্দী থাকতেই হয়। সে মুক্তি পেলে মেদিনীপুর ছারখার হয়ে যেত, কিন্তু দেবী রূপী এই মূর্তিতে অধিষ্ঠান করে সে এখন মেদিনীপুরকে রক্ষা করবে। কিন্তু ঠাকুর মশাই, প্রতি 12 বছর পর কি আবার এমন বিপদ আসবে? আবার কি কোনো তান্ত্রিক একে জাগানোর চেষ্টা করবে না? ভয় নেই, এই হাড়গুলো এখন শুদ্ধ। তান্ত্রিকের আসরিক মায়া এবার কাজ করবে না। তবে হ্যাঁ, মানুষের লোভ আর কৌতূহল যেদিন শেষ হবে সেদিনই হয়তো এই অভিশপ্ত প্রথা থেকে এই মেয়েটি চিরতরে মুক্তি পাবে। ততক্ষণ পর্যন্ত সে আপনাদের এই মহতাবপুরের জাগ্রত দেবীর মধ্যেই বিরাজ করবে। ক্ষমা করো মা, আমাদের সাহিত্যে তোমাকে আবার খাসা বন্দি করলাম। তারপর কি হলো ঠাকুরমশাই? আমি ওইখানে থেকেই মূর্তি গড়া এবং রং হওয়ার কাজটা পুরোটা দেখলাম। তারপর সেখান থেকে বিদায় নিলাম। ওই অভিজ্ঞতা চরম বিপজ্জনক ছিল আমার কাছে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।